নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদৃতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, হাত থেকে বেরিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই কি এবার হাতের দরজায় তৃণমূল কংগ্রেসের পিসি ভাইপো? যে কংগ্রেস তিনি ভেঙে এসেছিলেন 1998 সালে, কংগ্রেসকে টুকরো করে বেরিয়ে এসেছিলেন। সে সময় তিনি নিজেকে আসল কংগ্রেস বলে দাবি করেছিলেন। সে দাবি তখন ধোপে টেকেনি। যার হাতে কংগ্রেসের একাধিক নেতা কর্মী প্রাণ হারিয়েছে এই 21-এর ভোটেও, সেই কংগ্রেসের দরজায় গিয়ে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতে এই মুহূর্তে দল নেই, হাতে এই মুহূর্তে বিধায়কেরা নেই, সাংসদেরা নেই। বিধায়কেরা একদিকে ছুটছে তো সাংসদরা আর একদিকে ছুটছে। এইরকম একটা জায়গায় রক্ষা কবচ খুঁজতেই কি কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 2026 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত। ঠিক এই পরিস্থিতিতেই দুদিনের যে দিল্লি সফর, সেই দিল্লি সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস এবং ইন্ডি জোটের সাথে আলোচনা। এবং সেখানেই কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনকেই কিন্তু কংগ্রেসে যোগদানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে তাদেরকে কি পদ দেওয়া হবে সেটাও কিন্তু জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। ইন্ডিয়া যে জোট আমাদের, সেই জোটকে মমতা ব্যানার্জি কোনোদিন প্রাধান্য দেয়নি। অভিষেক সেকেন্ড ইন কমান্ডকে, মানে সেনাপতি, যুবরাজ, সেই কয়লাচোরকে পাঠাতো ইন্ডিয়ার মিটিং এ। আজকে ভোটে হেরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীর পা হচ্ছে, অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীর पा হচ্ছে। राहुल गांधी सुनेगा ना, हमारी पार्टी की सबसे ऊंचे कद के नेतागण है। दूसरे पार्टी के कोई नेता उनसे मुलाकात कर ही सकते हैं कि मर्जर हुआ, ये हो रहा है, ये मर्जर है या एक्विजिशन है, मुझे जानकारी नहीं है। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে নিজের দল তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই পরাজয়ের পর, তাহলে কি একবার তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা তিনি কি ফিরতে চলেছেন তার পুরনো দলে? বিপদে রয়েছে এখন ইন্ডি, এখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেসের সঙ্গেও কি করেছে না করেছে সেটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব, পশ্চিমবাংলার কংগ্রেসের নেতৃত্ব জানে। রাহুল গান্ধী সম্পর্কেও ওনার যে বিশেষণ উনি ব্যবহার করেছেন। কংগ্রেস তো আর মিশবে না তৃণমূলের সঙ্গে, তৃণমূল মিশবে কংগ্রেসের সঙ্গে না। এই অফার মমতা ব্যানার্জি নিশ্চয়ই গ্রহণ করবেন না, উচিত না করা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি মিশে যাবে কংগ্রেসে, সেটাই কিন্তু এখন প্রশ্ন। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে অর্ণব মেম্বারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। দীর্ঘদিনের রাজনীতিবিদ, দীর্ঘ রাজনৈতিক ওঠা পড়া দেখেছেন সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়াটাও। তার হাতেই আজ শিল্প দপ্তরের দায়িত্ব। বলছি তাপস রায়ের কথায়, দায়িত্ব নিয়ে এ রাজ্যে শিল্পটাই যে প্রয়োজন ভবিষ্যতের প্রজন্মের জন্য, সে কথা যেমন বললেন তাপস রায়, পাশাপাশি চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন টাটাদের ফেরাতে হবে, বাংলার মাটিতে শিল্প আনতে হবে, শিল্পই বাংলার ভবিষ্যৎ। শিল্পমন্ত্রী তাপস রায় রয়েছেন আমার সঙ্গে। তাপসবাবু, শিল্পমন্ত্রী হিসাবে প্রথম দায়িত্ব এবং প্রথম কাজ কি হবে? পশ্চিম বাংলায় শিল্প আনা, শিল্পপতিদের আনা, উদ্যোগপতিদের আনা। পুরনো যে রাজ্য পশ্চিম বাংলা, যে শিল্প প্রধান রাজ্য ছিল কৃষির পাশাপাশি, সেই গরিমায়, সেই ঐতিহ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া। কর্মসংস্থান তো একটা বড় ফ্যাক্টর শিল্পর ক্ষেত্রে। 100 বার সেটার দিকে লক্ষ্য রেখেই এখানে যারা ফিরে গেছেন, টাটা থেকে শুরু করেই 6688 জন শিল্প, ছোট বড় মাঝারি, তাদেরকে ডেকে আসা, নতুন উদ্যোগপতিদের ডেকে আনা, তাদের ডেকে আনা। কত ওই বিজিবি এসে হয়েছিল, কতগুলো হয়েছে, হয়নি, হাফ ডান, কোয়ার্টার ডান, এই সমস্তগুলোর খবর নেওয়া এবং তাদের সঙ্গেও কথা বলা, এসবগুলো করতে হবে। রাজ্যে তো শিল্পের শ্মশান হয়ে গেছে। আপনারা সংকল্পপত্রেও যেটা কথা বলেছিলেন যে শিল্পকে ফিরিয়ে আনতে, এবং একেবারে 1 মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমুল ইতিমধ্যেই আমুল কারখানার বিষয় নিয়ে কথা হয়েছে। আর আগামী দিনে আর কি কি বিষয়, মানে কোন কোন শিল্প আনার বিষয়ে উদ্যোগ নিচ্ছে সেটা আজই বলা যাবে না, তবে এটুকুনি বলতে পারি আমাদের ভারতবর্ষের ভেতর থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকে উদ্যোগপতিদের আহ্বান জানানো, তাদের আকৃষ্ট করা, তাদের আনা, এবং এটা একটা শিল্প বান্ধব যদি রাজ্য হিসাবে আমরা দেখাতে পারি,
যে বার্তা ইতিমধ্যেই পৌঁছেছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে, তাহলে পরে নিশ্চয়ই শিল্প সমৃদ্ধ পশ্চিমবাংলা হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তাপস রায় এবং তিনি বলছেন যে শিল্প বান্ধব রাজ্য তৈরি করা এবং যে সমস্ত কোম্পানিগুলো বা সংস্থা আগে চলে গিয়েছে সেই সমস্ত সংস্থাগুলোকে আবারও ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে শুরু করছেন এবং শিল্প সে কথা জানালেন রাজ্যের নতুন শিল্পমন্ত্রী তাপস রায়। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। রাজ্য জুড়ে এই মুহূর্তে চলছে ডিম থেরাপি। বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে সবার ওপর এই মুহূর্তে জনরোষ আছড়ে পড়ছে। আসলে দীর্ঘদিন ধরে ক্ষোভ, বঞ্চনা, দীর্ঘদিন ধরে ঠকে যাওয়া, প্রতারিত হয়ে যাওয়া সেই রাগগুলো এখন উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। এই যেমন আজকে আমতা থেকে শুরু করে শালবনী থেকে শুরু করে হরিপাল থেকে শুরু করে বাসন্তী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গেল তৃণমূলের কোনো প্রাক্তন বিধায়ক, কখনো পরিচালন সমিতির সদস্য, কখনো পঞ্চায়েত সদস্য বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষের রোষের শিকার হলেন। আমতা বিধানসভার প্রাক্তন বিধায়ক সুকান্ত পালের বাড়িতে গ্রামবাসী, পুলিশ ও বিডিও অফিস দপ্তরের আধিকারিকরা এসে তল্লাশি চালিয়ে একাধিক তিরপল, কম্বল, শাড়ি ও আরো সামগ্রিক জিনিসপত্র কিন্তু উদ্ধার করেন। এলাকা মানুষের অভিযোগ যে এই আমতা বন্যা প্লাবিত এলাকা, সেই সময় মানুষকে ত্রাণ না দিয়ে এই বিধায়ক নিজের বাড়িতে গোডাউনে কিন্তু এই শাড়ি ও সামগ্রিক জিনিসগুলো রেখেছিলেন। প্রাক্তন এমএলএ সুকান্ত পাল, তথাকথিত স্বঘোষিত জনদরদী নেতা, আমতা বিধানসভার উন্নয়নের কাণ্ডারি, না ওনার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হলো, এই বিপুল ত্রাণ সামগ্রী কোনোদিনও মানুষের মধ্যে বন্টন করা হয়নি। রাজ্য জুড়ে তৃণমূল নেতা নেত্রীদের উপর প্রবল জনরোষ আছড়ে পড়ছে। আজকে একই ছবি এবার ধরা পড়লো শালবনীর ডাঙ্গরপাড়া এলাকায়। এখানে পঞ্চায়েত সমিতির এক সদস্যের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ, তিনি ব্যাপক আর্থিক দুর্নীতি করেছেন বলেই অভিযোগ তোলা হচ্ছে এবং ওই মহিলার জন্য কিন্তু এখানে রাখা হয়েছে কাঁচা ডিম। আমি দেখাচ্ছি, এই যে দেখুন ডিম রাখা হচ্ছে। এই ডিম কেন রাখা হচ্ছে? না হিসাব দেয়নি, আমরা গ্রামে ফেলাচ্ছি, গ্রামে হিসাব দেয়নি, কোথাও হিসাব দেয়নি। আমরা দেশে বসছিলাম যে যাদের রাস্তার কাজ করেছে আমাদেরকে হিসাব রাখবো, হিসাব দেয়নি। আমাদের 20 লাখ টাকা হিসাব দেয়নি আমাদের পঞ্চায়েতে, আর বাদ বাকি তো কল তোলা আছে, অনেক কিছু রয়েছে এখন হিসাব। নাম, ওনার নাম কি? নিবেদিতা মাইতি। নিবেদিতা মাইতি। আপনি কি সমস্যা কি? উনারা যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যা স্যার। যেটা একটা ওয়ার্কটার আমি দেখাচ্ছি, ওখান থেকে বের করে আনছি আমি, যেটা উনারা বলছেন। আপনার বাড়ি কেন ঘেরাও করছে? ওরা আমার বাড়ি এটা নিয়ে বারবার 4 বার এসছে। লিগ্যালি ভাবে আমি উনাদের যে আমাদের যে মন্ডল সভাপতি আছেন উনারা আমাকে বলছিলেন যে আমি নাকি এখানকার কল তুলেছি, রয়েছে বলছে টাকা তোলা হয়েছে। উনারা তো সেটা প্রমাণ করে দেবে। বলেছিলাম যে বিজেপি ছেলেদের চামড়া তুলে দেওয়া হবে। রাজওয়ালবাড়ি ছেলেদের বিজেপির, সেটা বলুন। আমি ভুল করেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শ্রীকান্ত ঘোষকে এলাকার সাধারণ মানুষের কান ধরে উঠবোস করিয়েছেন। কারণ আছে, উনি ভোটের আগে মন্তব্য করেছিলেন যে উনি বিজেপি কর্মীদেরকে দেখে নেবেন, বাড়ি ভাঙচুর করেছে, সাধারণ মানুষের আগের বহিঃপ্রকাশ করেছে। জয় শ্রীরামটা শুধু আমরা বলেছি বলে আমাদের নাম সঙ্গে সঙ্গে খাতায় লেখা হয়ে গেছে যে আমাদের ঘর বাড়ি ভাঙা হবে ভোটের পরে।
সেইভাবে আমাদের সভাপতি আলামির বা সঞ্জয় ও টিএমসি দলের সভাপতি। আমি আজকের 25 বছর বিজেপি করি বলে আমার দোকান বন্ধ করে দিয়েছিল সঞ্জয় সাউ। হিন্দু জাগরণমঞ্চে কাজ করি বলে আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ, এই 210 নম্বর বুথে আমার সঙ্গে 10-12টা ছেলে হিন্দু জাগরণমঞ্চে কাজ করে বলে তাদের কোনো আবাস যোজনা মানে কোনো ঘরের নাম নেই। আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে দুর্নীতি কাটমানি নিয়ে এই মুহূর্তে শ্রীঘরে ঠাঁই হয়েছে বসিরহাটের বাগুন্ডি পঞ্চায়েতের সদস্য দুলাল দাসের। আর তার শ্রীঘরে ঠাঁই হতে চোখ খুলে গেছে পরিবারের। তারা কাটমানির টাকা ফেরালেন উপভোক্তাদের। কথায় বলে না ঠেলার নাম বাবাজি, ঠিক বর্তমানে পরিস্থিতি হয়েছে তৃণমূল কংগ্রেসের সেই কেষ্ট বিষ্টুদের, যারা ক্ষমতায় থাকাকালীন দাপট দেখিয়েছিল, কাটমানি নিয়েছিল, কিন্তু এখন সরকার পরিবর্তনের পর তারা শ্রীঘরে গিয়েছে, তাই বাধ্য হয়ে কাটমানির টাকা ফেরত দিতে হচ্ছে তার পরিবারকে। এমনই ঘটনা ঘটল বসিরহাটের ইটিন্ডাতে, যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য দুলাল দাস, তার বিরুদ্ধে আবাসের যোজনার ক্ষেত্রে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। আবাস যোজনার টাকা দেওয়ার নাম করে এই দুলাল দাস কারো থেকে 5,000, কারো থেকে 10,000, কারো থেকে বানিয়েছে 15,000 টাকা। যখনই পুলিশ তাকে গ্রেফতার করেছে তারপরে কিন্তু সেখানকার মানুষজন নাছোড় বান্দা। তারা দফায় দফায় বিক্ষোভ দেখায়, তাদের একটাই দাবি, অবিলম্বে তাদের কাটমানির টাকা ফেরত দিতে হবে। টাকা পয়সা নিয়েছিল জন্য, তাই কম বেশি করে 4-5,000 করে সব নিতে হবে। আপনি টাকা পেয়েছেন? হ্যাঁ, 5,000 করে ওরা ঘরের জন্য কেটেছে, টাকা করে নিয়েছিল, তার থেকে 5,000 টাকা করে আমরা নিচ্ছি। এরপরেই ওই পঞ্চায়েত সদস্যের স্ত্রী এবং তার ভাই সিদ্ধান্ত নেয় যে একেবারে তালিকা করে কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। স্বামী জেলে আছে, তৃণমূলের মেম্বার ছিল, টাকা পয়সা সবার কাছ থেকে কম বেশি নিয়েছিল, তার জন্য সেটা আমরা সবারই কম বেশি করে ফেরত দিচ্ছি। ঘর দিয়েছিল, সেই ঘরের টাকা। আমার ভাই নিয়েছিল। কিসের মেম্বার? টিএমসি। কি নাম? দুলাল দাস। বাড়ি ফোন গেল আমার কাছে যে ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, গ্রামের লোকের টাকা পয়সা আবার জন্য ঘর। যখন ক্ষমতায় ছিল এরা দাপট দেখিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কারোর থেকে 5, 10, 15, 20 এমন টাকা তুলেছে। কিন্তু বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে আর এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। হাওড়া জেলা পরিষদে অন্তর্দ্বন্দ্ব চরমে। জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ এবং সেই কারণে বোর্ড ভেঙে দেওয়ার দাবি 25 তৃণমূল সদস্যেরই। হাওড়া জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা, তারা 25 জন সদস্য ইতিমধ্যেই তারা ইস্তফা দিতে শুরু করেছে। কারণ যেটা জানা যাচ্ছে যে সভাধিপতি এবং সভাপতি দুজনেই যারা রয়েছে, অজয় ভট্টাচার্য এবং কাবেরী দাস, এই দুজনের বিরুদ্ধে তারা অনাস্থা এনে নতুন বোর্ড গঠন করতে চাইছেন। কারণ যেটা জানা যাচ্ছে এই দুজনের বিরুদ্ধে একাধিক তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তারা কোনো রকমেই জেলা পরিষদের সদস্যদেরকে কাজ করতে দেয়নি। প্রাক্তন মন্ত্রী পুলক রায় তার বিরুদ্ধেই এনেছে এই সমস্ত অভিযোগ। যেহেতু বালি জগাছা, ডোমজুর, জগৎবল্লভপুর, সাকরাইল সহ একাধিক যে বিধানসভা ছিল সেই বিধানসভায় কোনো রকম কোনো কাজ করতে দেয়নি, তাই তারা 25 জন সদস্য মিলেই এই ধরনের অভিযোগ আনতে তারা বাধ্য হয়েছে। আমরা চাই যে নতুন ভাবে জেলা পরিষদ আমরা ফরমেশন করব। আমরা হাওড়া জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে আমরা ইনফর্ম করেছি। আমরা আমাদের সমস্ত নাগরিককে অনুরোধ বলেছি, আমরা কাল থেকে জেলা পরিষদের সামনে যে সম্মেলনী ভবন আছে, আমরা তৃণমূলের মধ্যে যারা এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী মনোভাব নিয়ে যারা আজকে জেলা পরিষদ পরিচালনা করার এতদিন ধরে করে গেছেন, তাদের অবসানের দাবিতে আমরা এই আস্থা প্রস্তাব করেছি। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিসে আগুন। দাউ দাউ করে আগুন জ্বলে এবং সকাল 10টার কিছু আগে আগুনটা লাগে। 12টা নাগাদ ফের আগুনটা খানিকটা নিমন্ত্রণে আসার পরে ফের আগুন দেখতে পাওয়া যায় দাউ দাউ করে, যেটা বেশ সন্ধ্যের রাত পর্যন্ত গড়ায়। এই অফিসেই ছিল জাহাঙ্গীর খানের অফিসটা। তার কাগজপত্র রাখা ছিল, যা কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে।
থার্ড ফ্লোর থেকে আগুন ছড়িয়েছে। সকাল থেকে যে ব্যবসায়ীরা দেখছেন তাদের দাবি এমনটাই, এখনো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। আর প্রসঙ্গত এই থার্ড ফ্লোরেই বসতেন জাহাঙ্গীর খান। স্বঘোষিত পুষ্পা, সেই পুষ্পাকে গতকাল নিজেদের গারদে পুরেছে পুলিশ। জাহাঙ্গীর অফিস না, সরকারি ডিপার্টমেন্ট ছিল। হ্যাঁ, ট্রেজারি বিল্ডিং এখানে সরকারি ডিপার্টমেন্ট ছিল। আর এখানে জাহাঙ্গীর খান আসতেন? হ্যাঁ, একচার আসতো। আর কারা কারা আসতেন? জাহাঙ্গীর আসতো, শওকত আসতো, এখানে সবকিছু লেনদেন হতো, ওদের কাজ পানো, দক্ষিণ চব্বিশ যাবতীয় কাজ সব এখান থেকেই হতো। আর থার্ড ফ্লোর থেকে স্টার্ট হয়ে যেত। থার্ড ফ্লোর থেকে স্টার্ট। থার্ড ওখানে জিনিসপত্র, নথিপত্র কিছুই নেই, সব তো শেষ। সরকারি বিল্ডিং এ যেখানে বসতেন জাহাঙ্গীর খান, সেই জায়গায় আগুন। আর এই জায়গায় কোথাও গিয়ে দুয়ে দুয়ে চার করছেন বিজেপি নেতা রাকেশ সিং। তো অভিষেক ব্যানার্জি তো বাইরে আছেন না, জাহাঙ্গীর খানের মানে হলো অভিষেক ব্যানার্জি, আর অভিষেক ব্যানার্জির মানে হলো জাহাঙ্গীর খান। তো পাপটাকে ঢাকতে জন্য এটাকে আবার একটা নতুন করে পাপ করা হয়েছে। মানুষ বুঝে গেছে, মানুষকে বুঝাতে হবে না কি আজকে আমি মিডিয়াতে বলবো, মানুষ বুঝবে। মানুষ বুঝে গেছে যে একটা টিএমসি একটা এখনো চক্র আছে, টিএমসি লোক, টিএমসি দর্দি লোক পুরো গাদা গাদা কাগজপত্র এখন ছিল। পুলিশ তদন্ত নামবে তো এভিডেন্স চাইতো, এই এভিডেন্সটা লোপাট করে দাও, এটা খতিয়ে দেখতে হবে। কিন্তু যত সময় যাচ্ছে তত নথি পুড়ছে, এবং এই নথিগুলো খুব গুরুত্বপূর্ণ নথি, এবং এই সমস্ত ডিপার্টমেন্টের যা খবর আমরা পাচ্ছি, খতিয়ে দেখুক এখানকার ইন্টারনাল ফায়ার সেফটিকে ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। আলিপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষের ঘরে বিধ্বংসী আগুন। সকাল থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন। সন্ধে কেটে গেলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের 13টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়েই অন্তর্ঘাতের তত্ত্ব কিন্তু উঠে আসছে। কারণ আলিপুর জেলা পরিষদের যে কক্ষে আগুন লেগেছে সেখানে কিন্তু জাহাঙ্গীরের পার্টি অফিস, অর্থাৎ জাহাঙ্গীরের অফিস সেখানে রয়েছে। অর্থাৎ জাহাঙ্গীর খান, যাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে, তার দপ্তরও কিন্তু সেখানে রয়েছে। ফলত তার দপ্তরে যে সমস্ত কাগজপত্র, সে সমস্ত নথি কার্যত পুড়ে ছারখার হয়ে গিয়েছে, এমনটাই বিজেপির পক্ষ থেকে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে। সরকারি দপ্তরে যেভাবে আগুন লাগলো, তারপরে যেভাবে অন্তর্ঘাতের তত্ত্ব সামনে আসছে, তা ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে।